আমার আজকের আলোচনার বিষয় কর্মচারী তাদেরও সন্দেহ, যেমন একটা দলকে এই ইনকিলাব মঞ্চ, নাসিরউদ্দিন পাটোয়ারি ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারের থাকাটা আরো লম্বা হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে নাটক চরমভাবে জমে উঠেছে। নির্বাচনের যখন আর মাত্র 4-5 দিন বাকি, তখন যমুনার মতো স্পর্শকাতর ঘোরতর রণক্ষেত্রে পরিণত হয়েছে যমুনার সামনের জায়গা। সরকারের পে স্কেল কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা নাকি নেমে এসেছেন। বেশিরভাগ সংবাদ মাধ্যমে এদেরকে আন্দোলনকারী বলে অভিহিত করছেন, মানে এদের কোনো রাজনৈতিক দল মতের পরিচয় পাওয়া যাচ্ছে না। হাজারে হাজারে এরা নেমে এসে পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এমন প্রতিরোধ গড়ে তুলেছেন, নিশ্চয়ই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, ছবি ভিডিও দেখেছেন। জল কামান দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে লানে এই পরিস্থিতি যে যমুনার সামনে নির্বাচনের 4-5 দিন বাকি থাকতে, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে, বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে এই নাটক একরকমের এখন এই পরিস্থিতি গরম করে তোলার উদ্দেশ্য কি, সে নিয়ে নানা রকম ভাবে বিশ্লেষণ করে তোলা যেতেই পারে। একরকমের দিন রাতের নাটকের ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলায় বেরিয়ে এসেছে পে কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা রাত থেকে, গতকাল সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নিয়ে, মানে পরিবারের ভাই বোনকে তো 2 কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয়েছে, ভাইকে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের দূতাবাসের চাকরি। পরিবারের সদস্য বলতে ওসমান হাদির স্ত্রী এবং তার ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এসে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তারা আবার বলেছেন তাদের এই লাগাতার মূল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, অবশ্যই মূল ভিডিওটা দেখবেন। ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত করবে। মানে শীত দেওয়ার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের এক কোনো ওয়ার্ড কাউন্সিলর, তিনি অর্থ দিয়ে ছাত্রলীগের কোনো এক সাবেক কর্মীকে দিয়ে এই গুলি করিয়েছেন, এটার যে একটা গল্প তারা সাজিয়েছিল এবং সেই হত্যাকারীকে ভারত ষড়যন্ত্র করে ভারতে নিয়ে চলে গেছে, এতে তারা কনভিন্স না। তারা একেবারেই বারবারই তারা সভা সমাবেশেও বলেছে এই সরকার জানে তারা হত্যা করিয়েছে, কাজেই এই সরকারকে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য গল্প সাজিয়ে দিতে হবে, বা একটা বিশ্বাসযোগ্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত রিপোর্ট দিতে হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। একদিকে হাদির ইনকিলাব মঞ্চ যমুনার সামনে, একদিকে সাধারণ কর্মচারীরা যমুনার সামনে। এর মাসে এটুকু আমরা নিশ্চিতভাবে জানি যে সরকারি কর্মচারীদের এই সময়ে রাস্তায় নেমে আসার সাহসী করবার কথা না। দেখেন, পে কমিশনের বিষয়টা নিয়ে সরকার একদম ইচ্ছাকৃতভাবে কর্মচারীদের খেপিয়েছে, সরকারি কর্মচারীদের খেপিয়েছে এবং রাজপথে একটা আন্দোলনের ব্যবস্থা সাজিয়েছে। কেমন? গত বছর জুলাইয়ে সরকার ঘোষণা দিল 6 মাসের মধ্যে তারা পে কমিশন বাস্তবায়ন করবে। এ দফায় প্রায় এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে এলো যে সরকার যাওয়ার আগেই পে কমিশন, 9ম পে কমিশন তারা বাস্তবায়ন করে যাচ্ছে। হঠাৎ করেই এরপর তারা ঘোষণা দিল যে তারা, আশ্চর্য ব্যাপার বলেন, যে সরকার কিনা বন্দর বিক্রি নির্বাচিত সরকারের জন্য রাখছে না, চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপন, একের পর এক যুদ্ধ বিমান কেনা কিংবা 25টা বোয়িং বিমান কেনা নির্বাচিত সরকারের জন্য রাখছে না, তারা কিনা 9ম পে কমিশন বাস্তবায়নটা ঝুলিয়ে রাখলো যে এটা নাকি নির্বাচিত সরকার এসে করবে। আরো আশ্চর্যের বিষয়, অর্থ উপদেষ্টা সম্প্রতি এটাও বলেছেন যে অর্থের ব্যবস্থাও নাকি অন্তর্বর্তী সরকার করে গেছেন যাতে নির্বাচিত সরকার এসেই এটা বাস্তবায়ন করতে পারেন, কিন্তু তবু তারা বাস্তবায়ন করবেন না। এখন যারা আন্দোলনে নেমেছেন তারা প্রথম আলো পত্রিকায় দেখবেন যে এই যেই আন্দোলনকারীরা এরা নাকি সরকারি কর্মচারী, তারা নাকি পুলিশের বাধা, লাঠিচার্জ, জল কামান, টিয়ার শেল সব মানে একেবারে প্রতিরোধ করে যেভাবে তারা আন্দোলন করছেন, প্রায় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের কথা মনে পড়ছে। মানে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যেভাবে স্লোগান দিচ্ছেন, মানে কয়েক মাস অপেক্ষা করবেন না, প্রয়োজনে আজ পুলিশের গাড়ির সামনে মরে যাবেন, এমন যে একটা পরিস্থিতি নিয়েছেন এই আন্দোলনকারীরা, সাধারণ নাকি তারা কর্মচারী, তারা বলছেন তারা জানেন একটা দলের আপত্তির মুখে সরকার পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না।
তাহলে বোঝেন কোন দলের আপত্তির মুখে সরকার বাস্তবায়ন করতে পারছে না। এই নাটকটা যে সাজানো হয়েছে এর ফলাফলে তার মানে এক হতে পারে এই আন্দোলন আরো মারমুখী হয়ে উঠতে পারে, পুলিশ এবং সরকারি কর্মচারীদের মধ্যে এমন দ্বন্দ্ব বেঁধে যেতে পারে যে নির্বাচনের আগে সরকারি কর্মচারীরা বলতে পারেন যে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না, কারণ তাদের সহকর্মীদের গায়ে হাত ধরে নাই। মানে আর একটা পক্ষ আপত্তি করবে কেন বলুন তো? অন্তর্বর্তী সরকার যদি এর অর্থের সংস্থান করেই রেখে যান, তাহলে যে সরকারি ক্ষমতায় আসবেন সে সরকার এসে তো আরো জনপ্রিয়তা পাবেন যে তাদের সময়ে নবম কমিশন বাস্তবায়িত হয়ে গেছে, তারা আসা মাত্র। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলের আপত্তির মুখে সরকার এই সময়ে নবম পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না। এবং এর মানে দাঁড়াচ্ছে এই যে এই কর্মচারীদেরকে এখন যদি অপর পক্ষ এসে বলে দেন যে তারা নিশ্চিতভাবে নবম পে কমিশন বাস্তবায়ন করবেন, তাহলে তো খেলা ঘুরে গেল। তাহলে সকল সরকারি কর্মচারীরা যারা লাখে লাখে সংখ্যায় বাংলাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের এক রকমের সরাসরি সমর্থন তার মানে তখন অপর পক্ষটি পাবে। মানে এই যে সাধারণ কর্মচারীরা মানে সাধারণ ছাত্রছাত্রীদের অনেক আন্দোলন তো আমরা দেখেছি, কাজে এই যে সাধারণ দেখছি যে তাদের কাছে একটা ব্যানার ছিল, যেই ব্যানারে তারা সাধারণ কর্মচারী দাবি আদায় পরিষদ নামের এক ব্যানার নিয়ে তারা নেমেছেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যারা আন্দোলনে এসেছেন তারা তার মানে কোন পক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষটি তাদেরকে নামিয়েছে অপর রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে, সেটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে। মতলবটা কি, যমুনার ভেতর কি ষড়যন্ত্র চলছে যমুনার সামনে এ নাটক সাজাতে। এবং এতে একদিকে যেমন নির্বাচনের ফলাফল পুরোপুরি তাদের পক্ষে চলে যেতে পারে, অপরদিকে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ইউনূস সরকারি যদি বেরিয়ে বলেন যে নবম কমিশন আমরা বাস্তবায়ন করে দিচ্ছি, তাহলেও এই যে একটি পক্ষ সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি চাইছিলেন না, এটা যদি প্রমাণ হয়ে যায় এবং এর বিপরীতে ইউনূস সরকার তাদের পাশে এসে দাঁড়ান, তাহলেও কেল্লা ফতে ইউনূস সরকারের জন্য। এরপরে নির্বাচন হলো কি হলো না, নির্বাচনের পর তারা ক্ষমতা হস্তান্তর করলেন কি করলেন না, এই উপদেষ্টা পরিষদে যদি মাসের পর মাস যমুনা কোনো অসুবিধা নাই, সরকারি কর্মচারীরা খুশি, তারা আছেন রাস্তায়। অন্যদিকে দেখেন ইনকিলাব মঞ্চের রাস্তায় নামার ব্যাপারটা। ইনকিলাব মঞ্চ জানুয়ারি মাস থেকেই বারবার রাস্তায় নেমেও কোনো ফল পাচ্ছে না, কারণ সরকার অন্যদিকে তার ভাইকে বোনকে মানে ভাইও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনকে ভাইকে সরকারের খুশি করে ফেলা হয়েছে। একমাত্র ইনকিলাব মঞ্চের এই যে জাবের জুমা মানে হাদির যে আর হাদির স্ত্রী, তারা এখনো বিচার চাইছেন। তারা কয়েক দফায় কিন্তু নেমেছেন রাস্তায়, তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে নানা জায়গায় এর মধ্যে সভা সমাবেশ সবই হয়েছে। সরকার কর্ণপাত তো করেই নাই, সরকার একরকম সম্পূর্ণ তো মিডিয়া ব্ল্যাকআউটের ব্যবস্থা করেছে। মানে হঠাৎ করে দুদিন ধরে লাগাতার অবরোধ চললে কোনো এক কোনায় হঠাৎ খবর দেখবেন, তারপর যদি ইনকিলাব মঞ্চে লাগাতার কর্মসূচি চালাচ্ছেন, কিন্তু সরকার একদম এদের কোনো দাবির দিকে আর সাড়া দিচ্ছেন না, কারণ সরকারের যা দেওয়া নেওয়া সব হয়ে গেছে। কাজে এখন আর যে ইউনূস হাদির জানাজায় গিয়ে বলে এসেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই বিচার করতে হবে, তারপর যেই রিজওয়ানা হাসান যেই আসিফ নজরুল বলেছিলেন 7ই জানুয়ারির মধ্যে তারা বিচার প্রক্রিয়া শুরু করবেন, কারো মুখ দিয়ে আর যমুনার সামনে। এবং এই যে তারা বলছেন লাগাতার আন্দোলনে তারা থাকবেন যতক্ষণ জাতিসংঘের তদন্তের ব্যবস্থা না করা হবে, তাদের এই দাবির যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ তারা দেখেছেন ইউনূস চেয়েছেন আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একটা প্রতিবেদন আনঅফিসিয়াল অনানুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করে দিয়েছেন জাতিসংঘের ভলকার টুর্ক তার বন্ধু ইউনূসকে। কাজেই হাদির পরিবার হাদির বন্ধু বান্ধব তো ভাবতেই পারেন যে ইউনূস চাইলেই জাতিসংঘের তদন্ত হতে পারে এবং নিশ্চয়ই হতে পারে, কিন্তু মধ্যে হাদির এই মানে তদন্ত যাতে জাতিসংঘকে দেওয়া হয় এই লাগাতার অবস্থানের সঙ্গে এসে সংহতি প্রকাশ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, শুনে দাঁড়িয়েছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। দেখেন জামায়াতে ইসলামী মানে নাসিরউদ্দিন পাটোয়ারিদের যে মানে মূল সংগঠন, সেই জামায়াতে ইসলামী যে ইশতেহার প্রকাশ করেছে সেই ইশতেহারের মলাটে তারা ছবি দিয়েছে তাদের 3 শহীদের, এক আবরার ফাহাদ বুয়েটের, 2 আবু সাইদ 2024-এর রংপুরের শহীদ, অন্যদিকে আরেকজনের ছবি। তাদের দল লাগাতার অবস্থানে থাকলে জামায়াতে ইসলামীর কি সেখানে এসে যোগ দেওয়া যুক্তিসঙ্গত নয়? তারা কি সেখানে যোগ না দিয়ে পারবে? নাসিরউদ্দিন পাটোয়ারি যে এসে যোগ দিয়েছেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রত্যেকে আঙুল তুলেছিলেন ঢাকা 8-এর মির্জা আব্বাসের দিকে, যে মির্জা আব্বাসী হাদিকে হত্যা করিয়েছিলেন। তাদের মনে সন্দেহ আসলে বিএনপিকে ঘিরে। ওই যে
পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ, যেমন ওয়ারিশ ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা, আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়। এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারে থাকাটা আরো লম্বা হয়? দেখেন, যাই ঘটুক না কেন, ক্ষমতার চাবিকাঠি ইউনূস সরকারের হাতে রাখার এই নাটকগুলো দিয়ে হচ্ছে। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো আশঙ্কা ছাড়া পুলিশের বিরুদ্ধে নাম, পরিচয়, চেহারা খুলে এমন আন্দোলন গড়ে তুলছেন নির্বাচনের আর 4 দিন বাকি থাকতে। মনে রাখবেন, এই কোনো আন্দোলন নাটকের একটিও কারো সরাসরি নির্দেশ ছাড়া, কারো রাজনৈতিক ফায়দা ছাড়া এই সময়ে মঞ্চের যিনি সদস্য সচিব আব্দুল্লাহ জাবের, তিনি তাদের আন্দোলন স্থগিত করলেও রাতে আমরা দেখেছি রাত 10টার পরে নতুন করে শাহবাগে এসে ডাকসুর একাধিক নেতা সরকারকে আলটিমেটাম দিয়েছেন। সরকারকে রাতে যখন আলটিমেটাম দেয়া হলো, তখন এখন যখন সকালে আপনারা এই ভিডিওটা দেখছেন, এই সকাল পর্যন্ত কি হলো? সকাল পর্যন্ত কি সরকারের মধ্যে কোনো নড়বড়ে অবস্থান চলে গেল, কিংবা আলটিমেটামের উদ্দেশ্যটা কি হবে? যে 1 ঘন্টা কি ছিল? 1 ঘন্টার মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে। আলটিমেটাম দেওয়ার উদ্দেশ্যই বা কী ছিল? আর মাত্র 1 ঘন্টার আলটিমেটামে সরকার কি কোনো সিদ্ধান্ত নিতে পারে? চলুন একটু জেনে দেখি ডাকসু নেতারা যে কথা বললেন সেই কথাগুলো বাস্তবায়িত না হওয়ার প্রেক্ষিতে তাদের নিজেদের অবস্থানই প্রশ্নবিদ্ধ হয়ে গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। সরকারকে আলটিমেটাম এই শব্দটা বহুভাবে বহু দিক থেকে ইউজ হয়, নানাভাবে আলটিমেটাম দেওয়া হয় সরকারকে, বিভিন্ন পক্ষকে। এই ব্যাপারটা একটা কমন ব্যাপার, বহুদিনের রাজনৈতিক ইতিহাসে এই আলটিমেটামের ব্যাপারটা আমরা দেখেছি। কখনো কখনো এই আলটিমেটামের ব্যাপারগুলো এতটাই অতিরঞ্জিত হয় যে সেটা যখন বাস্তবায়িত হয় না, কিংবা বাস্তবায়িত হওয়ার বাস্তবতা থাকে না, তখন সেটা হাস্যকর পর্যায়ে চলে যায়। ডাকসু নেতারা ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের যে আন্দোলন স্থগিত করার ঘোষণার পরেও নতুন করে যে আলটিমেটাম দিলেন, সেই আলটিমেটামটা নতুন করে প্রশ্ন তৈরি করেছে। কি আলটিমেটাম দিলেন? কালের কণ্ঠের ফটোকার্ডটাতে বলা হচ্ছে, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এবং শাহবাগে পুলিশি হামলার বিচার চেয়ে 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। বিচার 1 ঘন্টার মধ্যে করতে হবে, এটা হচ্ছে আন্দোলনকারীদের ভাষ্য। কিন্তু মূল আন্দোলনকারী, অর্থাৎ আন্দোলনের মূল যিনি নেতা জাবের, তিনি কিন্তু এই আন্দোলন স্থগিত করেছেন রবিবার পর্যন্ত। এখানে কি বলা হচ্ছে? রাত 10টার দিকে শাহবাগে আলটিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের। তাকে বিভিন্ন কর্মকাণ্ডে বেশ অ্যাক্টিভ দেখা গেছে এরই মাঝে, এবং সেই অ্যাক্টিভ থাকতে গিয়ে তিনি অনেক সমালোচনার জন্মও দিয়েছেন। এ সময় তিনি বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের পোশাকে যারা হামলা চালিয়েছে তারা 12ই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে চায় কিনা তা তদন্ত করতে হবে। অর্থাৎ পুলিশের পোশাকে হামলা চালানো বলতে তিনি বোঝাতে চাচ্ছেন, এই যারা হামলা করেছে তারা পুলিশ না, অন্য কেউ পুলিশের পোশাক পরে এসেছিল। আগামী 1 ঘন্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করতে হবে, এই আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, আজকের এই হামলার সঙ্গে পুলিশ লীগ জড়িত। ওই মানে জাবেরের যে বক্তব্যটা ছিল পুলিশ লীগ, অর্থাৎ আওয়ামী লীগ পুলিশ লীগ হয়ে ফিরেছে, সেই বক্তব্য আবারও এখানে আমরা আজ তাদের নিয়ন্ত্রণ করেছেন তা খুঁজে বের করতে হবে। তারা পরিকল্পিতভাবে আজকের ইস্যুটাকে বড় করেছেন। অনেক মানুষকে নির্দয়ভাবে পিটিয়েছেন, তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে। তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যার বিচার ইস্যুতে ইনকিলাব মঞ্চ যে দাবি জানিয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে। আগামী 8 তারিখের মধ্যে জাতিসংঘকে এই বিষয়ে চিঠি দিতে হবে। খুবই ভালো কথা। ইনকিলাব মঞ্চের যিনি এখন মুখপাত্র, সদস্য সচিব, যিনি, হাদি তো নেই, মারা গেছেন, সুতরাং সদস্য সচিবের কথাই তো ইনকিলাব মঞ্চের সর্বশেষ কথা হবে। তো ইনকিলাব মঞ্চের যিনি এখন নেতা, তিনি তো এই ধরনের কোনো আলটিমেটাম দেননি। তিনি তো 8 তারিখ পর্যন্ত সকল আন্দোলন স্থগিত করেছেন এবং সবাইকে ফেসবুক লাইভ করে, ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে লাইভ করে এই আহ্বান তিনি জানিয়েছেন। তার মানে সেটাই আনুষ্ঠানিক আহ্বান। এই যে আমরা দেখছি যে ডাকসুর নেতা, দুই নেতা বিভিন্ন কর্মকাণ্ড করে ইতিমধ্যেই ডাকসুর নতুন নেতৃত্বের অনেক বদনাম কুড়িয়েছেন এবং নিজেদেরকে বিতর্কের মধ্যে ফেলেছেন। তারা রাত 10টার দিকে আবারও নতুন করে আলটিমেটাম দিলেন এবং সরকারকে মাত্র 1 ঘন্টা সময় বেঁধে দিলেন। একটা সরকারের পক্ষে কি 1 ঘন্টার মধ্যে এই কাজটা করা সম্ভব? আচ্ছা, 10টাই আলটিমেটাম দিলেন, রাত 11টা যখন পার হয়েছে তখন তাহলে তারা কি করলেন, কি পদক্ষেপ নিলেন? এই যে বলেছিলেন যে 1 ঘন্টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়া হবে। কি কঠোর কর্মসূচি আসলো? এখন
এই যে পরদিন পর্যন্ত এই ভিডিওটা যখন আপনি দেখছেন তখন পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের নতুন কোনো কর্মসূচির কথা শুনিনি এবং নতুন কোনো কর্মসূচির কথা আসার কথাও না, কারণ আব্দুল্লাহ আল জাবের তিনি আনুষ্ঠানিকভাবে বলেছেন যে 8 তারিখে সরকারের ঘোষণা অনুযায়ী সরকার যে পদক্ষেপ নিতে চেয়েছে সেই পর্যন্ত আমাদের সমস্ত কর্মসূচি আমরা স্থগিত করলাম, আপনারা সবাই ঘরে ফিরে যান। যদি পুলিশের কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিনা আদেশে এই কাজ করে থাকে, অতি উৎসাহী হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে। কিন্তু বারবার আমরা 24-এর আন্দোলন থেকেই দেখে আসছি পুলিশকেই কেন টার্গেট করা হচ্ছে। পুলিশ কি নিজের ইচ্ছায় কোনো কিছু করে, লাঠিচার্জ করে কিংবা টিয়ার সেল মারে কিংবা সাউন্ড গ্রেনেড মারে, নাকি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সরকারের আদেশে এটা করে? এর আগে শেখ হাসিনার আমলে পুলিশকে হাসিনার পুলিশ বলা হয়েছিল, পুলিশ লীগ বলা হয়েছিল, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী বলা হয়েছিল। এখন তো শেখ হাসিনা সরকার নেই, এখন তো প্রফেসর ইউনূসের সরকার। তাহলে এটাকে পুলিশ কখনো কখনো আদতে কিছু কিছু অ্যাকশন নিতে বাধ্য হয় উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে, এবং সেই পরিস্থিতিগুলো আমরাই কি তৈরি করে পুলিশকে দোষারোপ করি। এখন আবার বলা হচ্ছে যে পুলিশের পোশাকে যারা আক্রমণ করেছে তার মানে এরা কি পুলিশ না? এটা একটা তদন্ত করার বিষয় এবং অবশ্যই এটা তদন্ত করে দেখা উচিত বিভিন্ন সংস্থার যে এরা পুলিশ না কিনা, এরা কি আওয়ামী। আপনাদের মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ।